তো আজ আমরা কথা বলবো অ্যান্টনি ডোয়েরের লেখা অসম্ভব সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া একটা উপন্যাস অল দ্য লাইট উই ক্যানট সি নিয়ে। চলুন এই অসাধারণ গল্পটার গভীরে ডুব দেওয়া যাক। গল্পের একদম ক্লাইম্যাক্সটা কিন্তু শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। সময়টা ১৯৪৪ সালের অগাস্ট মাস। একবার ভাবুন তো, ফ্রান্সের উপকূলীয় শহর সাম আলোর আকাশে তখন মিত্রবাহিনীর বিমান, আর সেই বিমান থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে লিফলেট, যাতে লেখা এই জরুরি সতর্কবার্তা। মাত্র ১৮২। সংখ্যাটা শুনে হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, তাই না? কিন্তু যখন শুনবেন যে শহরের মোট ৮৬৫টা বাড়ির মধ্যে টিকে ছিল শুধু এই কটা, তখন ওই ধ্বংসযজ্ঞের ভয়াবহতাটা শায়দ বোঝা যায়। এই একটা সংখ্যাই যেন পুরো ছবিটা চোখের সামনে তুলে ধরে। তো এই যে ভয়াবহ বিশৃঙ্খলা, এই ধ্বংসস্তূপের মধ্যেই কিন্তু দুটো তরুণ জীবনের গল্প এগোচ্ছে। তারা যুদ্ধের দুই বিপরীত দিকে দাঁড়িয়ে, কিন্তু ভাগ্য তাদের এক বিন্দুতে মিলিয়ে দিতে চলেছে। গল্পের একদিকে আছে মারিলর লবলাং, এক ফরাসি কিশোরী যে চোখে দেখতে পায় না। যখন বোমার শব্দে গোটা শহর কাঁপছে, তখন সে আশ্রয় নিয়েছে তার বড় কাকার একটা লম্বা সরু বাড়ির চিলে কোঠায়। মানে গল্পটা আসলে এই দুজন চরিত্রকে নিয়েই সমান্তরালভাবে এগোয়। মারিলরের জগৎটা হলো স্পর্শ আর শব্দের, অন্যদিকে আরেকজন, যার কথা আমরা একটু পরেই জানব, তার জগৎটা হলো তরঙ্গ আর আলোর। একজন চালিত হয় কৌতূহল আর ভালোবাসা দিয়ে, আরেকজন বুদ্ধি আর কর্তব্যবোধ দিয়ে। একজন যেখানে একটা অমূল্য সম্পদ রক্ষা করার চেষ্টা করছে, অন্যজন তখন খুঁজে বেড়াচ্ছে একটা অদৃশ্য সংকেত। দুজনের জগৎটা যে কতটা আলাদা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মাত্র ৬ বছর বয়সে মারিলরের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর থেকে তার পৃথিবীটা হয়ে ওঠে স্পর্শ, গন্ধ আর শব্দের। সে তার বাকি ইন্দ্রিয়গুলো দিয়েই পৃথিবীকে নতুন করে চিনতে শেখে। আর এই কঠিন যাত্রায় তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন তার বাবা। পেশায় তিনি ছিলেন একজন তালাচাবি তৈরির কারিগর, আর মেয়ের জন্য তিনি এক অসাধারণ জগৎ তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ওরা প্যারিস থেকে শুধু শুধু পালিয়ে আসেনি, ওদের ওপর একটা বিশাল দায়িত্বটা হলো দ্য সি অফ ফ্লেমস নামের এক কিংবদন্তি নীল হীরাকে রক্ষা করার। বলা হয় এই হীরা যার কাছে থাকে সে নাকি অমরত্ব পায়, কিন্তু তার আশেপাশের সবার জীবনে নেমে আসে ভয়ঙ্কর অভিশাপ। আর এই হীরাটাই এখন খুঁজছে নাৎসিরা। ওর বাবা ওকে শিখিয়েছিলেন লোভ সংবরণ করার কথা। বলতেন, কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী লোকেরাই লোভের মতো অনুভূতি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কি অদ্ভুত, তাই না? একদিকে বাবার এই শিক্ষা, আর অন্যদিকে মারিলর কিনা লুকিয়ে রেখেছে এমন এক পাথর যা মানুষের মনে তীব্র লোভ জাগায়। এবার আসা যাক গল্পের অন্যদিকে, সেই একই শহর সাম আলো। সেখানে এক বোমা বিধ্বস্ত হোটেলের অন্ধকার তলঘরে আটকা পড়েছে আর একজন। তার নাম ভের্নার ফেনিক, জার্মানির এক অনাথ ছেলে, কিন্তু তার প্রতিভা ছিল অসামান্য। ভার্নারের প্রতিভাটা ছিল মূলত রেডিও নিয়ে। গণিত আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিও ছিল ওর সহজাত জ্ঞান। মানে ও নিজে নিজেই জটিল ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তৈরি করতে পারত, সারাই করতে পারত। যা কিছু অদৃশ্য, যা চোখে দেখা যায় না, সেই সব কিছুর বিজ্ঞান ওকে যেন চুম্বকের মতো টানত। আসলে ভার্নারের মতো এক অনাথ ছেলের ভবিষ্যৎ ছিল কয়লাখনির অন্ধকার। সেই অন্ধকার থেকে মুক্তির একমাত্র আলো ছিল ওর কাছে একটা ভাঙা রেডিও। ভাবুন তো, বহু দূরের কোনো এক জায়গা থেকে ভেসে আসা কণ্ঠস্বর, এই রেডিও তরঙ্গের জাদু ওকে এক নতুন জগতের দরজা খুলে দিয়েছিল। জ্ঞান, সংস্কৃতি আর সম্ভাবনার এক জগৎ। কিন্তু যে প্রযুক্তি ভার্নারের কাছে ছিল আশার আলো, সেই একই প্রযুক্তি কিন্তু নাৎসিদের হাতে হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অস্ত্র। স্বয়ং গোয়েবেলস বলেছিলেন, রেডিও ছাড়া তাদের পক্ষে ক্ষমতা দখল করা বা সেটাকে ব্যবহার করা সম্ভবই হতো না। তো যা হওয়ার তাই হলো। ভের্নারের এই অসাধারণ প্রতিভাটাই তাকে কয়লাখনি থেকে মুক্তির পথ দেখালো ঠিকই, কিন্তু তাকে ঠেলে দিল এক অভিজাত কিন্তু নৃশংস নাৎসি মিলিটারি একাডেমিতে। ওর যে জ্ঞান, যে কৌতূহল, সেটাকেই ব্যবহার করা হলো যুদ্ধের কাজে। ওকে বানানো হলো ওয়ার মেশিনের একটা অংশ। তো এভাবে যুদ্ধের নির্মম পরিহাসে এই দুটো সম্পূর্ণ আলাদা জীবন, মারিলর আর ভার্নারের জীবন, এক অবশ্যম্ভাবী পরিণতির দিকে এগোতে থাকে। আর তাদের সেই মিলিত হওয়ার জায়গাটা হলো ওই যুদ্ধবিধ্বস্ত স্যাম আলো শহর। দেখুন ঘটনাগুলো কিভাবে এগোলো। ১৯৪০-এ মারিলর তার বাবার সাথে প্যারিস ছেড়ে সাম আলোতে এলো। ২ বছর পর ১৯৪২-এ ভের্নারের প্রতিভা নাৎসিদের চোখে পড়ল, আর তাকে পাঠানো হলো মিলিটারি একাডেমিতে। আর তারপর ১৯৪৪-এ ভের্নারের ইউনিটকেই পাঠানো হলো সাম আলোতে। কেন? অবৈধ বেতার সম্প্রচার খুঁজে বের করে ধ্বংস করার জন্য। বুঝতেই পারছেন দুজনের পথটা কিভাবে এক বিন্দুতে এসে মিলছে।
এর মধ্যেই ওর বাবাকে গ্রেফতার করা হয়। মারিলর একদম একা হয়ে পড়ে, কিন্তু এই মেয়েটা ভেঙে পড়ার পাত্রী নয়। অসীম সাহসের সাথে সে তার গ্রেট আঙ্কেলের লুকিয়ে রাখা একটা ট্রান্সমিটার ব্যবহার করতে শুরু করে, ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বাহিনীকে সাহায্য করার জন্য। সে ওটা দিয়ে কখনো গোপন নম্বর পড়ত, আবার কখনো কখনো জুল ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি বইটা থেকে কিছু অংশ পড়ে শোনাত। আর ভার্নারের কাজটা কি ছিল? একজন এক্সপার্ট রেডিও টেকনিশিয়ান হিসেবে ওর মিশন ছিল ঠিক এই ধরনের টেররিস্ট বা সন্ত্রাসবাদী সম্প্রচারের উৎস খুঁজে বের করা, আর তারপর আর্টিলারিকে নির্দেশ দিয়ে সেটাকে চিরতরে থামিয়ে দেওয়া। এবার তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো, মারিলর যে আশার আলোটা পাঠাচ্ছে, ভার্নারের দায়িত্ব হলো ঠিক সেই আলোটাকেই নিভিয়ে দেওয়া। এবার ফিরে আসি গল্পের সেই মুহূর্তে। হোটেল অফ বিজের ধ্বংসস্তূপের নিচে ভার্নার আটকা পড়েছে। তার রেডিওটাও প্রায় ভেঙে গেছে। সেই ভাঙা রেডিওটা নিয়েই সে মরিয়া হয়ে ফ্রিকোয়েন্সি খুঁজে চলেছে, যদি কোনো সাড়া মেলে, যদি কোনো জীবনের চিহ্ন পাওয়া যায়। এই যে ভয়াবহ বিশৃঙ্খলা, এই ধ্বংসের মধ্যে একটা কণ্ঠস্বর আর কী বা করতে পারে। কিন্তু ঠিক তখনই সব কোলাহল ছাপিয়ে ভার্নারের কানে এমন একটা আওয়াজ আসে যা প্রায় অসম্ভব বলে মনে হয়। এটা কোনো গোপন কোড নয়, কোনো মিলিটারি প্রোপাগ্যান্ডাও নয়। এটা একটা মেয়ের পরিষ্কার কণ্ঠস্বর যে একটা গল্প পড়ে শোনাচ্ছে। হ্যাঁ, ওই কণ্ঠটা মারিলরের। শান্ত, স্পষ্ট উচ্চারণে ফরাসি ভাষায় কথা বলছে সে। ভার্নার হেডফোনটা কানের সাথে আরও জোরে চেপে ধরে। বাইরে যখন গোটা শহরটা আগুনে পুড়ছে, মারিলর তখন তার চিলে কোঠায় বসে জুল ভার্নের লেখা গল্প পড়ে শোনাচ্ছে। আর এই সম্প্রচার, এই কণ্ঠস্বর, এটাই ছিল সেই মুহূর্তটা। এই ভয়াবহ ধ্বংসের মধ্যে শিল্প, সাহিত্য আর মানবিকতার এক চিলতে আলো। আর এই আলো দিয়েই, এই অদৃশ্য তরঙ্গ দিয়েই দুজনের পথ অবশেষে এক হয়ে গেল। মাত্র একটা ব্রডকাস্ট, যুদ্ধের এত কোলাহল, এত ঘৃণার মাঝে একটা মানবিক সংযোগ। আর এখানেই তো উপন্যাসের মূল সুরটা বেজে ওঠে। এটাই আমাদের দেখায় যে সবচেয়ে অন্ধকার সময়েও আলোর এমন কিছু অদৃশ্য সুতো থাকে যা আমাদের সবাইকে একে অপরের সাথে জুড়ে রাখে। মারিলরের ওই ছোট্ট একটা কাজ, ওই ব্রডকাস্টটা সব কিছু পাল্টে দেয়। সময়ের স্রোতে ওটা এমন এক গভীর ছাপ রেখে যায় যা আমাদের বারবার মনে করিয়ে দেয়, এমন অনেক আলো আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারি। আমাদের ছোট ছোট কাজগুলো হয়তো এমনভাবে অন্য কারো জীবনে আলো ফেলে যা আমরা কখনো দেখতে পাই না।